এই যে আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ঢাকা বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্নে কি বলা আছে। এই যে উদ্দীপকটি আমি এখানে উপস্থাপন করলাম, উদ্দীপকে বলা আছে ইমন বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে যে দেখলো বাংলায় পেয়েছে সে এই 5C যেটি হেক্সাডেসিমাল সংখ্যা, ইংরেজিতে পেয়েছে 123 যেটি অক্টাল সংখ্যা এবং আইসিটিতে পেয়েছে 77 যেটি দশমিক সংখ্যা। এই তিনটা তথ্য দেওয়া আছে, একটা হেক্সাডেসিমাল, একটা অক্টাল, একটা দশমিক, এই তথ্য। এখন এই তথ্যের আলোকে উদ্দীপকের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। ক এবং খ এই দুটো তো উদ্দীপক ছাড়াই দেওয়া যায়। তো তাহলে আমরা ক নাম্বারে বলেছে ইউনিভার্সাল গেট কি? তো ইউনিভার্সাল গেট মানে সার্বজনীন গেট। সার্বজনীন গেট হচ্ছে যে সকল গেট ব্যবহার করে, যে সকল লজিক গেট ব্যবহার করে মৌলিক গেট সহ অন্যান্য গেট বাস্তবায়ন করা যায়। অর্থাৎ সার্বজনীন গেট হচ্ছে এই মৌলিক গেট সহ অন্যান্য গেট, এই সার্বজনীন গেট ব্যবহার করে বাস্তবায়ন করা যায়। যেমন দুই ধরনের সার্বজনীন গেট রয়েছে দুইটি, একটি হচ্ছে এই ন্যান গেট, আরেকটি হচ্ছে নর গেট। ন্যান্ড হচ্ছে অ্যান্ড গেটের সাথে নট গেট যুক্ত করে ন্যান গেট হয়, আর অর গেটের সাথে নট গেট যুক্ত করে এই নর গেট হয়। তো এই ন্যান্ড এবং নর এই দুইটাকে বলা হয় সার্বজনীন গেট। এই ছিল ক নাম্বারের উত্তর। আবার উদ্দীপকে ফিরে যাব। খ নাম্বারে কি বলেছে? খ নাম্বারে বলেছে 17 এর পরের সংখ্যাটি 20 হতে পারে, ব্যাখ্যা করো। তো 17 এর পরের সংখ্যাটি দশমিকে হয় 18, আবার হেক্সাডেসিমালেও 18 হয়। তাহলে অক্টালে কিন্তু 17 পরের সংখ্যাটি 20 হবে। কিভাবে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো যাই এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি, আবার অন্যভাবেও দেওয়া যায়, সমস্যা নেই। এই যে উত্তর খ, অক্টাল সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে 17 এর পরের সংখ্যাটি 20 হবে। 17-র সাথে 1 যোগ করলে 18 হয়, 18 হচ্ছে দশমিক সংখ্যা যার অক্টাল হচ্ছে 20। আচ্ছা, এই 17-র সাথে 1 যোগ করে 20 কেমনে হচ্ছে আমি একটু দেখাই দিচ্ছি। যেমন আমি 17 সংখ্যাটি লিখলাম, 17-র সাথে 1 প্লাস করব, তাই না? 7 আর 1 যোগ করে 8 হয়। এখন 8 সংখ্যাটি এখানে লেখা যাবে না, কারণ অক্টালের মধ্যে 8 প্রতীক নাই। অক্টাল হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। তাহলে 7 আর 1 যোগ করে যে 8 হচ্ছে, তো 8 যদি না লেখা যায় তাহলে কি লিখতে হবে, তাই না? আচ্ছা, তো অক্টাল সংখ্যার যোগফল যখন আমরা নির্ণয় করি তখন নিয়মটি হলো যোগফল যদি 8 হয় বা তার বেশি হয় সেখান থেকে এই 8 বিয়োগ হবে, বিয়োগ হয়ে যা থাকবে এখানে বসবে। তো তাহলে 7 আর 1 যোগ করে 8, 8 থেকে 8 বিয়োগ করে 0 হয়, তাই 0 এখানে লিখতে হবে। এখন ওই যে 8 একবার বিয়োগ করলাম, এর জন্য 1 হাতে থাকে, ওই হাতের 1 এই 1-এর সাথে যোগ করে 2 হবে। তাহলে এই 17-র পরের সংখ্যাটি কিন্তু 20 হচ্ছে, সেজন্য বলা হয়েছে 17-র সাথে 1 যোগ করে পরের সংখ্যাটি হয় এবং 20 হয়। অন্যভাবে আমরা ব্যাখ্যাটা নিচে আরেকটু লিখে দিব, সেটি হচ্ছে যেহেতু 2 মার্কসের প্রশ্ন, অর্থাৎ অক্টাল সংখ্যার যোগফল নির্ণয়ের নিয়ম হচ্ছে যোগফল যদি 8 হয় তাহলে 0 বসবে নিচে, আর 1 হাতে থাকবে, সেই 1 বামের সংখ্যার সাথে যোগ হবে, এই বামের পরের সংখ্যার সাথে যোগ হবে বাম দিকে। তো এই ব্যাখ্যাটা এইভাবে দেওয়া যায়। আবার আমরা যদি মনে করি যে এই 17-র সাথে 1 যোগ করে 18 হয়, 18কে অক্টাল বারবার 8 দিয়ে ভাগ করে বের করে দেখাবো, ওভাবেও করা যায়। তো এইভাবে করাটা সহজ, সেজন্য আমি এইভাবে উপস্থাপন করেছি। এই ছিল খ নাম্বারের উত্তর। আবার আমরা ফিরে যাব উদ্দীপকে। উদ্দীপকের গ নাম্বারে কি বলেছে লক্ষ্য করি। উদ্দীপকের গ নাম্বারে বলেছে ইমনের ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বরকে হেক্সাডেসিমালে প্রকাশ করো। ইমনের ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বর ছিল 123 যেটি অক্টাল সংখ্যা, এই সংখ্যাটিকে হেক্সাডেসিমাল করতে হবে। তো যাই সমাধানের চেষ্টা করি। এই যে ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বর 123 যেটি অক্টাল সংখ্যা, এটার হেক্সাডেসিমাল যদি করতে চাই, এখন বিষয়টি হচ্ছে এই অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমালে রূপান্তর করা যায় না। তাহলে উপায় কি? উপায় একটা আছে, সেটি হচ্ছে এই অক্টালকে প্রথমে বাইনারি করব, তারপর সেই বাইনারি থেকে আবার হেক্সাডেসিমালে রূপান্তর করব। যেমন অক্টাল থেকে যদি বাইনারি করতে চাই তাহলে এই 1 2 3 এখানে লিখে নিলাম,
এবং এই অক্টাল সংখ্যার সমতুল্য 3 বিট করে বাইনারি মানে রূপান্তর করতে হবে, কারণ অক্টাল হচ্ছে 3 বিটের কোড। 3 বিট বাইনারি মান আমরা ডান দিকে বের করতে পারি একটি কোড ধরে। এই যে রাফ করে নিচ্ছি, 4 2 1, 1 1 দ্বিগুণ 2, 2 দ্বিগুণ 4। এই কোড ধরে খুব সহজেই 3 বিট বাইনারি মান বের করা যায়। যেমন এই কোড ধরে যদি 1 এর মান বের করতে চাই, তাহলে 1 যেখানে আছে সেখানে 1 1 শেষে আছে, তো 1 এর নিচে 1 আর বাকিগুলো শূন্য হবে। এটা হচ্ছে 1 এর 3 বিট বাইনারি, 1 এর নিচে লিখলাম। এবার 2 এর মান কত হবে? 2 কিন্তু মাঝখানে আছে, তাহলে 2 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো শূন্য। এটা হচ্ছে 2 এর 3 বিট বাইনারি, 2 এর নিচে লিখব। এবার 3 এর মান কত হবে, তাই না? আচ্ছা, 3 এইখানে নাই, কিন্তু 2 আর 1 যোগ করে 3 হয়। তাহলে 2 আর 1 যেহেতু যোগ করে 3, সেজন্য যে দুইটা যোগ করে 3 হচ্ছে ওই দুইটার পরিবর্তে 1 লিখব। 4 যোগ করার দরকার নেই, তা 4 এর মান 0 হবে। 0 1 1, এটা হচ্ছে 3 এর 3 বিট বাইনারি, 3 এর নিচে লিখব। এই বাইনারি মান পেলাম। এবার এই বাইনারি হতে আমরা এখন হেক্সাডেসিমেলে রূপান্তর করব। অক্টালে 3 বিট, বাট হেক্সাডেসিমেলের কিন্তু 4 বিটের কোড। সেজন্য আমরা এদিক থেকে এদিকে 4টা বিটে ভাগ করব। যেমন 1 2 3 4, এই 4টা বিট আগে লিখব। এই 4টা বিট এখানে লিখলাম, তারপরে 1 2 3 4 এই 4টা বিট লিখলাম। বাম দিকে যেহেতু শূন্য বাকি থাকে, শূন্য না লিখলেও হয়, কিন্তু নিয়ম রক্ষার্থে শূন্যটা লিখি, কারণ শূন্যর পরিবর্তে যদি অন্য কিছু থাকতো, 1 থাকতো, তাহলে কিভাবে করতাম, সেই জন্য শূন্য লিখে আমি একটু নিয়মটা বুঝিয়ে দিচ্ছি। এটা না লিখলেও হতো, কিন্তু বারবার বলছি। আচ্ছা, এবার এই 4টা বিটে যে ভাগ করেছি, এবার 4 বিট সমকক্ষ এখানে হেক্সাডেসিমেল মান লিখব, এইখানে হেক্সাডেসিমেল মান লিখব, এখানে হেক্সাডেসিমেল মান লিখব। তো হেক্সাডেসিমেল মান এই ধরনের, যেমন আমরা 3 বিটের জন্য এই 4 2 1 কোড ধরেছিলাম, 1 1 দ্বিগুণ 2, 2 দ্বিগুণ 4। 4 বিটের জন্য আর একটা কোড আছে, সেটা হচ্ছে এই 4 এর দ্বিগুণ এখানে 8 হবে। তার মানে কি, 1 1 দ্বিগুণ 2, 2 দ্বিগুণ 4, 4 দ্বিগুণ 8, 8 পর্যন্ত 8 4 2 1 হবে। আচ্ছা, আমি একটু নিচে লিখে দেখাচ্ছি। এই যে আমি নিচে লিখে দেখাইলাম 8 4 2 1, এইটা ধরে আমরা এখন 4 বিট মান বের করতে পারবো। 4টায় যেহেতু শূন্য, তাহলে এই 4টার মান যদি শূন্য হয়, যোগ করে শূন্য, সেই জন্য 4টা বাইনারির 4 বিটের সমতুল্য হেক্সাডেসিমেলে একটা শূন্য হবে। এবার এইটার মান কত হবে হেক্সাডেসিমেলে, তাই না? এটা যদি এটার সাথে মিলিয়ে দেখি, তাহলে 8 এর স্থলে শূন্য আছে, 2 জায়গায় 1 আছে, এই 1 আছে 4 এর স্থলে, আর এই 1 আছে 1 এর স্থলে। তো 4 আর 1 যোগ করে 5 হবে, 5। আবার এইটা যদি এটার সাথে মিলাই, এখানে 2টা 1 আছে, শেষের 2টা 1 মানে কি, 2 এর স্থলে 1 আছে আর 1 এর স্থলে 1 আছে, 2 আর 1 যোগ করে 3 হবে। এবার আমরা একসাথে লিখবো। এখন বামের শূন্যের কোনো মূল্য নাই, তাই বামের শূন্য বাদ দিয়ে 53 লেখা যায়, 53, কারণ বামের শূন্যের দাম নেই। এবং যেহেতু হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর হয়েছে, তাই ভিত্তি হিসাবে 16 লিখব, কারণ আমরা জানি যে হেক্সাডেসিমেল সংখ্যার বেজ হচ্ছে 16। এইভাবে আমরা গ নাম্বারের উত্তর লিখতে পারি, তাই না? আচ্ছা, তো গ নাম্বার শেষে আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের ঘতে কি বলেছিল? ঘতে বলেছে ইমনের 3টি বিষয়ের মোট প্রাপ্ত নম্বরকে বাইনারিতে কত হবে তা নির্ণয় করে দেখাও। এই অঙ্কটা দুইভাবে করা যায়। একটি হচ্ছে সবগুলোকে বাইনারিতে রূপান্তর করে 3টা বাইনারি একসাথে যোগ করব, কিন্তু সেটা করা উচিত হবে না, কারণ আমাদের বলেছে মোট প্রাপ্ত নম্বরকে বাইনারিতে রূপান্তর করো। তো মোট প্রাপ্ত নম্বরকে যদি বাইনারিতে রূপান্তর করতে বলে, তাহলে আমরা আগে যোগ করব 3টা সংখ্যা, যোগ করে যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে মোট, তারপর তাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। এখন এই ক্ষেত্রে এইটা হচ্ছে হেক্সাডেসিমেল, এটা অক্টাল, এটা দশমিক। তো 3টা সংখ্যাকে যোগ করা যাবে না, 3 রকমের বেজ। তাহলে কি করতে হবে? 3টাকে এক ফরম্যাটে আনতে হবে। তো সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে দশমিক যোগ করা সহজ। এই যে দশমিক 10 ভিত্তিক সংখ্যা, তো এইটাকে রূপান্তর করার দরকার নেই, কিন্তু আমরা এই দুইটাকে দশমিকে রূপান্তর করব। দশমিকে রূপান্তর করার পরে এই দুইটা দশমিক যখন হবে, সেই দুইটা সংখ্যার সাথে এটা যোগ করব, যোগ করে মোট পাবো। তাহলে আমরা এখন এই বিশেষ করে বাংলার নম্বর আর ইংরেজির নম্বর, এই দুইটাকে আমরা দশমিকে রূপান্তর করি, তারপরে এটার সাথে যোগ করব। তো এই যে
বাংলা বিষয়ের 5C এর দশমিক নির্ণয়। তো এক্সএলএসি মূলত দশমিক রূপান্তরের জন্য আমরা কি করব, এই সি এর মান 12 হয়, তো সি সমান 12 আমরা লিখে রাখলাম। এবার 5 লিখব, 5কে এই ভিত্তি 16 দ্বারা গুণ করতে হবে, তারপর প্লাস চিহ্ন দিব। সি লিখব, সিকেও ভিত্তি 16 দ্বারা গুণ করতে হবে, কিন্তু সি এর মান 12, তাই আমরা ইচ্ছে করলে সি এর পরিবর্তে 12 লিখলাম এবং এই 12কে 16 দ্বারা গুণ করলাম। অর্থাৎ প্রত্যেকটাকে আমরা 5কে 16 দ্বারা গুণ করেছি, সি এর মান 12কে 16 দ্বারা গুণ করেছি। এরপর পাওয়ার লিখব, তো পাওয়ার লেখার সময় এই 16-র উপরে পাওয়ার লিখব 0, এইটির উপরে 1। এবার আমরা সরল করব, 16কে পাওয়ার 1 করে 16, তাকে 5 দিয়ে গুণ করলে 5 16 80, যোগ 16কে পাওয়ার 0 করে 1, তাকে 12 দিয়ে গুণ করলে 12 1 12, এই যে 80 আর 12 দুইটা যোগ করে 92 হবে। তো 92 সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা, তাই ভিত্তি হিসেবে আমরা 10 লিখব। তাহলে এখানে আমরা বাংলা বিষয়ের যে 5C ছিল তার সমতুল্য দশমিক মান পেলাম 92, তো 92 নম্বর পেয়েছে বাংলা বিষয়ে। এবার ওই যে ইংরেজিতে ছিল 123, যেটি অক্টাল সংখ্যা, সেটাকেও দশমিকে রূপান্তর করব। তো যাই আমরা ইংরেজি বিষয়ের, এই যে লক্ষ্য করি ইংরেজি বিষয়ের 123 এটি অক্টাল সংখ্যা, অক্টালকে দশমিকে রূপান্তর করব। তো যে কোনো সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে হলে নিয়ম হচ্ছে বেস দিয়ে গুণ করতে হবে। যেমন আমরা হেক্সাডেসিমাল করার সময় যেমন 16 দিয়ে গুণ করেছি, এখন প্রত্যেকটাকে 8 দিয়ে গুণ করব। এবার এই 1 লিখব, 1কে ভিত্তি 8 দ্বারা গুণ করবো, এরপর প্লাস চিহ্ন দিব। 2 লিখব, 2কেও ভিত্তি 8 দ্বারা গুণ করব, আবার প্লাস চিহ্ন দিব। 3 লিখব, 3কেও ভিত্তি 8 দ্বারা গুণ করব। করার পরে প্রত্যেকটা 8-এর উপরে পাওয়ার লিখব। এই 8-এর উপরে পাওয়ার হিসেবে 0, এখানে 1, এখানে 2। এবার সরল করব, 8কে পাওয়ার 2 করে 28টা 64, তাকে 1 দিয়ে গুণ করলে 64 হবে, যোগ 8কে পাওয়ার 1 করে 8, তাকে 2 দিয়ে গুণ করলে 8 2 16 হবে, যোগ 8কে পাওয়ার 0 করে 1 হয়, তাকে 3 দিয়ে গুণ করে 3 থেকে 3 হবে। এবার সবগুলো যোগ করব, 64 আর 16 যোগ করে 80, 80 আর 3 যোগ করে 83। এই 83 সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা, তাই ভিত্তি হিসেবে 10 লিখব। তাহলে কি করলাম, আমরা বাংলা এবং ইংরেজি বিষয়ের নম্বরকে দশমিকে রূপান্তর করেছি। বাংলায় পেলাম কত যেন 92 না কত, সম্ভবত 92, আর ইংরেজিতে পেলাম 83। এইবার আমরা মোট কত পেয়েছে সেটা দেখার জন্য 3টা সংখ্যা যোগ করব। এখন আর একটা আইসিটি বিষয়ের নম্বর ছিল 77। 77 তো দশমিকই ছিল, সেজন্য 77কে আর দশমিকে রূপান্তর করার দরকার নেই। এখন আমরা ওই 77-এর সাথে এই দুইটা যোগ করব, বাংলা আর ইংরেজির নম্বর। লক্ষ্য করি 3 বিষয়ের মোট নম্বর হবে, এই যে লিখে দিলাম। 92 হচ্ছে ইংরেজি, বাংলায় পেয়েছে, ইংরেজিতে পেয়েছে 83, আর প্রশ্নে দেওয়া ছিল 77 পেয়েছে আইসিটিতে। যোগফল হবে এইটা 252। 252 দশমিক সংখ্যা মোট হলো, তাহলে মোট প্রাপ্ত নম্বর হচ্ছে 252। এখন আমাদের প্রশ্নে বলেছিল মোট প্রাপ্ত নম্বরকে বাইনারিতে প্রকাশ করতে, তো তাহলে এটার বাইনারি করব। আচ্ছা, তো বাইনারি করার জন্য আমরা এই দশমিক সংখ্যাটিকে বারবার বাইনারি সংখ্যার বেস 2 দ্বারা ভাগ করব। যাই সমাধান করার চেষ্টা করি। এই যে লক্ষ্য করি 252 এখানে লিখে নিলাম, এইখানে একটি দাগ দিব, এইখানে একটি দাগ দিব, এইখানে লিখব 2। এবার 252কে যদি 2 দ্বারা ভাগ করি, ভাগফল হবে সম্ভবত 126। 126 ভাগফল হবে, আর ভাগশেষ 0 থাকবে। ভাগশেষ কিছু থাকবে না, না থাকলে 0 থাকবে লিখতে হবে। এইখানে একটি দাগ দিব, আবার এখানে দাগ দিব। এই ভাগফল 126কে আবার 2 দ্বারা ভাগ করব। 126কে যদি 2 দ্বারা ভাগ করি, তো ভাগফল সম্ভবত 63 হবে। 63 ভাগফল হবে, এখানেও ভাগশেষ 0 হবে। এই 63কে আবার 2 দ্বারা ভাগ করব। 63কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 31 হবে, লিখব। আর ভাগশেষ 1 থেকে যাবে, সেই 1 এখানে শেষে লিখব। এই 31কে আবার 2 দ্বারা ভাগ করলে ভাগফল 15 হবে, এখানে লিখব। আর ভাগশেষ 1 থাকবে, শেষে লিখব। 15কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 7 হবে, এখানে লিখব। আর ভাগশেষ 1 থাকবে, এখানে লিখব। 7কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হবে, এখানে লিখব। আর ভাগশেষ 1 থাকবে, এখানে লিখব। এই 3কে আবার 2 দ্বারা ভাগ করব। একটি বিষয় বলে রাখি, আমি একজন কলেজের শিক্ষক, যখন ক্লাসে পড়াই তখন খেয়াল করে দেখেছি এই 3কে 2 দিয়ে ভাগ করে এখানে শিক্ষার্থীরা ভুল করে, অনেক সময় একটু কমন মিস্টেক করে থাকে। তো সেই জন্য ভালো করে লক্ষ্য করি, 3কে যদি 2 দ্বারা ভাগ করি ভাগফল হবে 1, ভাগশেষ থাকবে 1। 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 1 এবং ভাগশেষ থাকবে 1। এটা একটু খেয়াল রাখবো।
এবার এইখানে আবার দাগ দিয়ে এই 1কেও 2 দ্বারা ভাগ করব, কিন্তু সমস্যা হচ্ছে 1 ছোট 2 বড়। এখন 1কে তো 2 দ্বারা ভাগ করা যায় না, তখন ভাগফল হিসেবে যদি এখানে শূন্য লিখি, এই 1 ভাগশেষ হিসেবে শেষে লিখব। এখন আমাদের এখানে শূন্য পেয়েছি মানে কি ভাগ করা শেষ। এবার উত্তর লিখব। উত্তর লেখার সময় এই যে ভাগ শেষগুলি নিচ থেকে যদি উপরের দিকে সাজিয়ে লিখি, তাহলে আমরা যে সংখ্যাটি পাবো সেটি হবে বাইনারি সংখ্যা। এবং বাইনারি সংখ্যা লেখার সময় সর্ববামে প্রথমে যেটি লিখব সেটার নাম হচ্ছে MSB, যার পূর্ণরূপ হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর সর্বশেষে ডান দিকে এইটা লিখব, এটাকে বলা হয় LSB, যার পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। তো এবার আমরা সাজিয়ে লিখি, এখানে লেখা যায়, সমস্যা নেই। এই যে 252 দশমিক সংখ্যা সমান এই 1 লিখলাম, এই 1, এই 1, এই 1, এই 1, এই 1, তারপর 2টা শূন্য, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে এখানে 2 লিখব, কারণ আমরা জানি বাইনারি সংখ্যার বেজ হচ্ছে 2, এবং এটা উত্তর হিসেবে গণ্য হবে, কারণ আমাদের প্রশ্নে বলেছিল যোগ 3টার বিষয়ের মোট নম্বরকে বাইনারিতে প্রকাশ করো। তো 3টা বিষয়ের মোট নম্বরকে আমরা বাইনারিতে প্রকাশ করে দেখিয়ে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অবশ্য অল্প অল্প করে একটা বোর্ড আলোচনা করার চেষ্টা করি শিক্ষার্থীদের অনুরোধে। তো পরের ক্লাসে আমি কি করব একটু দেখে যাই, তাই না? ওকে, তো পরের ক্লাসে এই যে রাজশাহী বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।